So the next question, discuss the landform and river network of uniclinal structure. Uniclinal কথা অর্থ কি প্রথমে দেখে নাও। মানে একদিকে হেলানো থাকবে, মানে সমোন্নতি গঠনযুক্ত অঞ্চলে, সমোন্নতি সমানভাবে নতি ঢাল, সমান দিকে নতি ঢাল হবে। তো যে সমস্ত অঞ্চলে স্তরীভূত শিলাস্তরগুলি একই দিকে হেলানো থাকে তাকে বলা হয় ইউনিক্লাইনাল স্ট্রাকচার। এটা মনে রাখবে, আশা করছি মনে রাখবে। একই দিকে শিলাস্তরগুলি হেলিয়ে থাকে। আচ্ছা, যেমন ভারতের বিন্ধ্য পর্বতের পাদদেশ উদাহরণ দিতে পারবে। আচ্ছা, বিন্ধ্য পর্বত। আচ্ছা, সমোন্নতি গঠনযুক্ত অঞ্চলে ভূমিরূপ এবং জল নির্গম প্রণালীর বিবরণ। এখানে তোমরা ইউথ স্টেজ, ম্যাচিউর স্টেজ, ওল্ড স্টেজ এভাবে দিবে। ইউথ স্টেজে কী হবে না, আমাদের ধরা যাক সমোন্নতি গঠনযুক্ত অঞ্চলে ভূমির ঢাল অনুযায়ী কঠিন শিলার উপর দিয়ে অনুগামী নদীর সৃষ্টি। কঠিন শিলার উপর দিয়ে অনুগামী নদীর সৃষ্টি হলো। নিচের দিকে নিচের নিম্নাক্ষয় ঊর্ধ্বাংশে অধিক হয়। নদীর নিম্নাক্ষয় মানে যখন নদীটা সৃষ্টি হয় তার কিন্তু ক্ষমতা সবচেয়ে বেশি হয়, এবং নিম্ন দিকে কম, মানে নিচের দিকে যত সমতল ভূমির দিকে আসবে তার ক্ষয় কমে যাবে, কারণ পলি বালি সব সৃষ্টি পলি বালি নিয়ে বইতে থাকে। তো এই জন্য নদীর দৈর্ঘ্য বরাবর ছেদ ক্রমশ বক্র বেঁকে যায়, মানে বক্র হয়, নদীর দৈর্ঘ্য বরাবর ছেদ বক্র হয়ে যায়। এর ফলে একসময় নিচের শিলাস্তর ভূপৃষ্ঠের ইন লেয়ার আকারে, মানে একটা ইন লেয়ার আকারে হিসেবে প্রকাশিত হয়। এটাকে বলে ভ্যালি ইন লেয়ার। ঠিক আছে, ভ্যালি ইন লেয়ার, উপত্যকার একটা লেয়ার, একটা দেখতে পাচ্ছ এখানে ছবিটা, যে একটা নদী বইছিল যখন প্রথম স্টেজে, তখন কিন্তু তার ক্ষমতা বেশি ছিল ঊর্ধ্বাংশে, এবং ধীরে ধীরে কিন্তু সমতলের দিকে কমে যাচ্ছে। যার ফলে তার কিন্তু এখানে তার ক্ষয় করার ক্ষমতা কমে গেছে, কিন্তু তার মানে যে এরিয়াটা থেকে বইছে সেটা কিন্তু বেড়ে গেছে। ঠিক আছে, তার ওয়েটটা বেড়ে গেছে, এত জল পরিমাণে বয়ে নিয়ে আসছে, যার ফলে পার্শ্বক্ষয়টা করে করে সাইডটায় কিন্তু মানে বিস্তৃত করেছে, যাতে জলটাকে বয়ে নিয়ে যেতে পারে, কিন্তু তার ক্ষয়টা কমে গেছে অলরেডি। ঠিক আছে, যে যতটা উপরে পর্বতকে ক্ষয় করে আসতো, কিন্তু এখানে সমভূমিকে আর ক্ষয় করার ক্ষমতা থাকে না। ধীরে ধীরে তার মানে এতটাই জল হয়ে যায় যে সেটাকে বয়ে নিয়ে যাওয়ার জন্য জাস্ট পার্শ্বক্ষয়টা ধীরে ধীরে কমতে থাকে, যেমন বাঁধ ভেঙে যায় না আমরা বলি না বন্যার সময়, সেরকমই হয়। তো এটা ভ্যালি অ্যান্ড লেয়ার গঠন করেছে। এই উপত্যকার পার্শ্বদেশে খাত ভূমির সৃষ্টি হয়। এই উপত্যকার পার্শ্বদেশের খাত ভূমির সৃষ্টি করে। এই হাতের উপর সৃষ্ট এক ক্ষুদ্র নালা দ্রুত নিম্ন দিকে ক্ষয় করে মস্তক দিকে অগ্রসর হতে থাকে এবং কালক্রমে নদীর উপত্যকা সৃষ্টি করে। ঠিক আছে, নদীর একটা ভ্যালির সৃষ্টি করে নদী উপত্যকা, এবং এটি রিভার ভ্যালি সৃষ্টি করে। আচ্ছা, এটি সাধারণত অনুগামী নদীর সাথে সমকোণে অবস্থান করে। একে বলে পরবর্তী নদী। মানে দুটো নদী সৃষ্টি হবে, একটা হচ্ছে অনুগামী নদী, একটা হচ্ছে পরবর্তী নদী, তার সমকোণে। ঠিক আছে, মনে রাখবেন, দেখাচ্ছি সব ডায়াগ্রাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ ভ্যালি অ্যান্ড লেয়ারের একটা ডায়াগ্রাম প্রধান নদী উপত্যকার, যেখানে নদীটা এ এবং বি পয়েন্ট দেখতে পাচ্ছ নীল কালারের। তার সেখানে কিন্তু হার্ড রক ছিল, যার ফলে তাকে ক্ষয় করতে পারেনি, এবং পরে কিন্তু সে আস্তে আস্তে ক্ষয় করেছে, কিন্তু চেষ্টা করেছে। কিন্তু যখনই সে আবার সিডিতে চলে এসেছে তখন সে সফট রক পেয়ে গেছে, এবং যার ফলে সে আস্তে আস্তে ক্ষয় করতে করতে কিন্তু সেটা কিন্তু সফট রকের কাছে চলে এসেছে। তারপরে কিন্তু সফট রককে সে ক্ষয় করে দেবে। সুতরাং নদী এভাবেই ক্ষয় করে, যখন হার্ড রক থাকে ক্ষয় করতে পারে না। যদি কখনো কোথাও হার্ড রক থাকে সেখান থেকে নদী বয়ে যেতে পারে না, সে আবার নতুনভাবে খুঁজতে থাকে কোথায় সফট রক রয়েছে, মানে ক্ষয় করার মাধ্যমে খুঁজতে থাকে। এটা বুঝতে পেরেছো আশা করছি। তো এখানে ভ্যালি অ্যান্ড লেয়ার সৃষ্টি হয়েছে কীভাবে আমি সেটা দেখালাম। তাহলে ম্যাচিওর স্টেজে এই পরবর্তী নদীগুলোর অন্তর্বর্তী স্থানে একটি উচ্চভূমির সৃষ্টি হয়। তাহলে এখানে একটা উচ্চভূমির সৃষ্টি হবে পরবর্তী নদীগুলো অন্তর্বর্তী কোণে। এরূপ উচ্চভূমির খাড়া ঢাল বরাবর যে নদী স্তরের নদীর বিপরীত দিকে প্রবাহিত হয়, যে নদী স্তরের নদীর বিপরীত দিকে প্রবাহিত হয় তাকে পরবর্তী নদীতে উপনীত হচ্ছে বা অ্যান্টিডিপ স্ট্রিম বলা হয়। মানে এখানে পরবর্তী নদীগুলো যেগুলো সেগুলো অন্তর্বর্তী স্থানে একাধিক উচ্চভূমির সৃষ্টি হয়। মানে তার অন্তর্বর্তী মানে কি শেষ স্থান, পরবর্তী নদীগুলির শেষ স্থানে এখানে দেখাচ্ছে তোমাকে ডায়াগ্রাম। তো এখানে একটা অন্তর্বর্তী স্থানে একাধিক উচ্চভূমির সৃষ্টি করে। এরূপ উচ্চভূমির খাড়াঢাল বরাবর যে নদী স্তরের নদী বিপরীত দিকে প্রবাহিত হয়, মানে উচ্চভূমির খাড়াঢাল বরাবর একটা নদী যেটা কিন্তু বিপরীত দিকে প্রবাহিত হয় সেটাকে বলে অ্যান্টিডিপ স্ট্রিম। আমি দেখাচ্ছি সব ডায়াগ্রাম। এখানে দেখতে পাচ্ছ এই ডায়াগ্রামটা আমি, আচ্ছা পড়ে নিই। আবার খাড়া ঢালের পশ্চাৎভাগে স্তরের নথি বরাবর যে নদী প্রবাহিত হয়, মানে পিছন দিকে পশ্চাৎভাগে স্তরের নথি বরাবর সবসময় তারা কিন্তু নদী প্রবাহিত হবে নদীর ঢাল বরাবর। ঠিক আছে, তো নথি বরাবর সেটা কিন্তু পরবর্তী নদীতে পতিত হচ্ছে, তাকে ডিপ স্ট্রিম বলা হয়। পরবর্তী নদী এবং অনুগামী নদী পরবর্তী নদীগুলো সবই পার্থক্য রয়েছে, আমি দেখাচ্ছি। এটাকে বলে ডিপ স্ট্রিম। পার্শ্ববর্তী নদীতে পরিবর্তন নদীতে পতিত হয় খাড়া ঢাল বরাবর।
কার্ডালের পশ্চাৎ দেশের স্তরের নদী বরাবর নদী প্রবাহিত হয় এবং পার্শ্ববর্তী পরবর্তী নদীতে পতিত হয় একটা নদী, সেটাকে বলে ডিপ স্ট্রিম। আচ্ছা, পরিণত অবস্থায় প্রায় সমান্তরালভাবে কতগুলি অনুগামী নদীর সৃষ্টি হয় এবং এদের সমকরণ সমকরণ আমরা দেখতে পাই কিনা বিপরীত পরবর্তী নদী ওকে। পরবর্তী নদীতে পতিত হয় নদী এবং বিপরীত নদীর সৃষ্টি হয় এবং এগুলো সমন্বয়ে গিয়ে টেইলিশ ড্রেনেজ প্যাটার্ন। এখানে তোমরা দেখতে পাচ্ছ সি হচ্ছে কনসিকুয়েন্ট স্ট্রিম, মানে একটা অনুগামী নদী, তার সমকরণে দেখতে পাচ্ছ এস সাবসিকুয়েন্ট স্ট্রিম, এবং তার আবার কনসিকুয়েন্ট স্ট্রিম যেদিকে প্রবাহিত হয়েছিল সেদিকেই আবার প্রবাহিত হচ্ছে ডিপ স্ট্রিম, মানে সেটা হচ্ছে কিন্তু সাবসিকুয়েন্ট নদীর উপর ডিপ স্ট্রিম, কিন্তু তারপরে আবার তার সাবসিকুয়েন্ট নদীর মানে তার বিপরীত দিকে, মানে যেদিকে আমাদের ডিপ স্ট্রিম প্রবাহিত হচ্ছিলো আবার তারই দিকে প্রবাহিত হচ্ছে মুখ করে, এটা একটা হচ্ছে অ্যান্টি ডিপ স্ট্রিম। এগুলো সমন্বয়ে যখন যুক্ত হয়ে যায় না, তখন তাকে বলা হয় টেইলিশ ড্রেনেজ প্যাটার্ন। মনে রাখবে, ইম্পর্টেন্ট। যদি কোশ্চেন আছে ডিপ স্ট্রিম কি অনুগামী নদীর প্রবাহিত হয়, না, ডিপ স্ট্রিম সবসময় সাবসিকুয়েন্ট স্ট্রিমের উপর প্রবাহিত হয়, মনে রাখবে, পরবর্তী নদীর উপর। ল্যান্ডফর্ম কী হয় ইউনিক্লাইনাল স্ট্রাকচারে? ল্যান্ডফর্মগুলো হলো কোয়েস্টা মিন্স, এখানে আমাদের সবসময় যখন আমরা ল্যান্ডফর্মগুলো লিখবো আমরা তাদের মানে নথি দিয়ে লিখবো। নথি মানে কোণ দিয়ে, কোনটা কত কোণ এবং তার উচ্চতা কেমন, তার ঢালটা কেমন হবে, সেগুলো দিয়ে আমরা সবসময় আমরা লিখবো। তো এখানে আমরা কোয়েস্টার আমাদের মানে এখানে একটা ঢাল একটু কম হবে, মানে মৃদু ঢাল যুক্ত হবে। এই স্তরের নথি মৃদু ধরনের হবে, ঠিক আছে, মানে 20 ডিগ্রি পর্যন্ত। তাহলে উচ্চভূমির খাড়াতলের বিপরীতে অর্থাৎ নদীর দিকে পার্শ্বদেশ মৃদু ঢালযুক্ত হয়, এরকম বিশিষ্ট ভূমিরূপকে বলা হয় কোয়েস্টাল। মানে এখানে এ আর বি তোমরা দুটো কোণ দেখতে পাচ্ছ, এর কোণের থেকে বি এর কোণ বেশি, ঠিক আছে। তাহলে বিলো 20 ডিগ্রি এদের কোণটা, মানে 20 ডিগ্রি পর্যন্ত হয়। যখন তোমাদের কোয়েস্টা বলবে যে কোয়েস্টায় 20 ডিগ্রির কম হয় ঢাল, তখন বলবে হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা, নেক্সট আমরা দেখবো ফার্স্ট কোয়েস্টটা দেখলাম ল্যান্ডফর্ম। তারপর সেকেন্ড ল্যান্ডফর্ম হোমোক্লাইনাল রিডজ। তাহলে হোমোক্লাইনাল রিডজ যদি বলা হয় যে কোয়েস্টার থেকে বেশি হয় না কম হয়, কোন বেশি হবে 20 থেকে 45 ডিগ্রি। এটা কিন্তু মাঝারি নথিযুক্ত শিলা গঠিত অঞ্চলে মানে এখানে কিন্তু হোমোক্লাইনাল রিড দেখতে পাবো 20 থেকে 45 ডিগ্রি। কোশ্চেন আসতেই পারে 20 থেকে 45 ডিগ্রি কোনকে হোমোক্লাইনাল রিডজ বলা হয়? ইয়েস, বলা হয়। হকব্যাকের যদি বলা হয় 3 নম্বর ল্যান্ডফর্ম কী বলো? হকব্যাকের কোন কত হয় না 45 ডিগ্রি বেশি হবে। সবসময় মনে রাখবে যে কোশ্চেন আসতে পারে হকব্যাক যাকে বলা হয় তার কি 45 ডিগ্রি থেকে বেশি কোন হয়? ইয়েস। তাহলে কি তার খাড়া তুলো নতি ঢাল হয়? ইয়েস। তো এখানে তোমরা এটাকে বলে হকব্যাক। তোমরা ছবিগুলো সেভাবেই আঁকবে, ঠিক আছে। কোনটাকে যেখানে কোন বেশি, যার কোন বেশি তাকে সেভাবেই আঁকবে। মেসা এবং বিউট। মেসা একে বলে না যে স্তরে নদীর ঢাল 0 ডিগ্রি হয়, তাহলে উচ্চভূমির আকারে টেবিলের মতো অবস্থান করে, এখানে 0 ডিগ্রি হয় মেসা। বিউট আরেকটু ছোটো হবে আকারে, কিন্তু তারও কোন দিকে 0 ডিগ্রি। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ মেসার আকার, মেসার যে ছবিটা পুরো গাছের মতো হয়ে গেছে, বড়ো গাছ, বিউট ছোটো গাছ, বাট সেরকম ল্যান্ডফর্মটা। আচ্ছা, ওল্ড স্টেজ ক্ষয়চক্রের মানে ওল্ড স্টেজে আমরা পৌঁছে গেছি, ঠিক আছে। তো প্রথম ক্ষয়চক্র আমরা দেখতে পাবো, দ্বিতীয় ক্ষয়চক্র আমরা এখানে দেখতে পাবো, ঠিক আছে। তার দুটো ক্ষয়চক্র আমরা এখানে সম্বন্ধে আলোচনা করব ওল্ড স্টেজে ইউনিক্লাইনাল স্ট্রাকচারে। তাহলে ওল্ড স্টেজ প্রথম ক্ষয়চক্রে কি? ক্ষয়চক্রের শেষ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি নদী এবং বিপরীত নদীগুলোর অন্তর্বর্তী উচ্চভূমিগুলো প্রসারণ এবং সংকুচিত হতে থাকে। মাস ওয়াস্টিং ওয়েদারিং এর ফলে এদের উচ্চতা হ্রাস পেতে থাকে, ঠিক আছে। এরূপ অবস্থায় শিলাস্তরগুলি বলয় আকারে প্রকাশিত হতে থাকে, ঠিক আছে। এবং স্থান বিশেষে পূর্বেকার উচ্চভূমির অংশবিশেষে মনোড্নক আকারে দণ্ডায়মান থাকে। একে বেল্টেড আউটক্রপ প্লেন বলা হয়। ক্ষয়চক্রের শেষ পর্যায়ে নদী এবং বিপরীত নদীগুলোর নদী আমি বলেছি ডিপ স্ট্রিম এবং অ্যান্টি ডিপ স্ট্রিম, বিপরীত নদী যেগুলো কিন্তু অন্তর্বর্তী স্থান উচ্চভূমির পশ্চাৎ প্রসারণ এবং সংকুচিত হতে থাকে, ঠিক আছে। এবং মাস ওয়াস্টিং ওয়েদারিং এগুলো তোমরা সবই জানো, এগুলোর ফলে কিন্তু তাদের উচ্চতা হ্রাস পেতে থাকে, ক্ষয় হয়ে যাচ্ছে না। এবং শিলাস্তরগুলি বলয় আকারে প্রকাশিত হয়, ঠিক আছে। এবং স্থান বিশেষে পূর্বকার উচ্চভূমির অংশবিশেষে মোনাডনক মানে ছোটো একটা ল্যান্ডফর্মের আকারে, ছোটো উঁচু একটা ঢিপির আকারে কিন্তু সেটা দণ্ডায়মান থাকে। এইটাকে কী বলা হয় না বেল্টেড আউটক্রপ প্লেন বলা হয়। এর কখন হয় বেল্টেড আউটক্রপ প্লেন? কোশ্চেন আসতেই পারে। এটা ওল্ড স্টেজে হয়। কী কারণে হয় আমি বলেই দিয়েছি আগে, এখানে দেখে নিয়েছো।
দ্বিতীয় ক্ষয়চক্র না বেল্টেড আউটক্রপ প্লেন হয়ে গেছে আমরা প্রথম ক্ষয়চক্রে। দ্বিতীয় ক্ষয়চক্রে বেল্টেড আউটক্রপ প্লেনের উপর উদ্ভবের ফলে নদীগুলো পুনরায় নিম্নক্ষয় করতে থাকে এবং সমতলীকরণের তলের উপর পুনরায় অসম আয়াম উপত্যকা মানে আয়াম ভ্যালি সৃষ্টি করে এবং আয়াম শৈলশিরাও সৃষ্টি করে। এক্ষেত্রে শিলাস্তরগুলি মস্তকদেশ চ্যাপ্টা এবং সম উচ্চতা বিশিষ্ট হয়। একে বিভেল্ট এসকার্পমেন্ট বলা হয়। তাহলে আমরা বেল্টের আউটক্রপ প্লেনের উদ্ভবের ফলে নদীর ক্রমশ নিম্নক্ষয় করতে থাকে এবং সমতলীকরণ হয়ে যায় এবং আয়াম ভ্যালি সৃষ্টি করে এবং আয়াম শৈলশিরা সৃষ্টি করে, ঠিক আছে। এবং ধীরে ধীরে কিন্তু এই ক্ষেত্রে শৈলশিরাগুলোর মস্তকদেশ চ্যাপ্টা হয় এবং সমান উচ্চতা বিশিষ্ট। একে বলে বিভেল্ট এসকার্পমেন্ট। এখানে ছবিটা দেখে নাও, বিভেল্ট এসকার্পমেন্ট দেখে নাও ছবিটা। শৈলশিরাগুলির মস্তকদেশ চ্যাপ্টা হয়ে গেছে, ঠিক আছে। এখানে হার্ড রক সফট রকের অবস্থান থাকবে, এটা মনে রাখবে। আচ্ছা, এরপরে এই লাস্টে চলে আসছি। এই ভৃগুদেশগুলি একনত স্থানান্তরের দ্বারা ক্রমশ সংকুচিত হয় এবং এর ফলে নদীগ্রাস জড়িত থাকে এবং এভাবে দ্বিতীয় ক্ষয়চক্র পুনরায় সমতলীকরণের ফলে বেল্টেড আউটক্রপ প্লেন তৈরি করে। তাহলে লাস্টে এটা নদী গ্রাস এবং ক্ষয় করে নদী গ্রাস করে নেয়, একটা নদীকে আরেকটা নদী গ্রাস করে নেয় এবং তারপর সমান হয়ে যাবে। যেহেতু ম্যাচুরিটি চলে আসছে, নদীর ক্ষয় ক্ষমতা কমে যাবে এবং পরবর্তীকালে কিন্তু সেটা কিন্তু বেল্টেড আউটক্রপ প্লেন তৈরি করবে, প্লেন তৈরি করবে, ঠিক আছে। নদীর মতোই এটা একই রকমই জিনিস, শুধুমাত্র এটা একটু মানে ফোল্ডেড স্ট্রাকচার নয়, এটা কিন্তু জাস্ট একটা ল্যান্ডফর্মের কীভাবে স্টেপ হচ্ছে সেটাকে দেখানো হচ্ছে ইউনিক্লাইনাল স্ট্রাকচারে। নদী কীভাবে ক্ষয় করছে, কী কী ল্যান্ডফর্ম করছে, সেটার ফলে কী কী হচ্ছে ল্যান্ডফর্ম, সেগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। ধন্যবাদ।